Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. বছর শেষের মাস, জাঁকিয়ে ঠান্ডা, বাতাসে ছুটির আমেজ। আর 25শে ডিসেম্বর। বড়দিনের আমেজে কেকের স্বাদের সঙ্গে বন্ধু বা পরিবারের সাথে কলকাতার ফেস্টিভ মুড বুঝে নিতে রাস্তায় পা বাড়ায় বাঙালি। এই সময় মনে হলো এক রাশ প্রত্যাশার উত্তেজনা নিয়ে নেমে পড়ি নতুন এক অভিযানে। খোঁজার চেষ্টা করি কলকাতার পুরনো গির্জাগুলির আত্মকথা। আসলে কলকাতা বা তার আশেপাশে ছড়িয়ে থাকা চার্চগুলি নিয়েও কিন্তু রয়েছে এক ধরনের ইতিহাস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিস্ট্রিপিডিয়া। আজ ঘুরে দেখব কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে থাকা বিভিন্ন গির্জাগুলির ইতিহাস, শুনবো তাদের গল্প। তো চলো শুরু করা যাক। কলকাতায় কবে থেকে ঠিক বড়দিন পালন করা শুরু হয়েছিল তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায় না। তবে আজকের দিনে দাঁড়িয়ে বড়দিন এবং চার্চ বলতে কলকাতা তথা কলকাতার বাইরের অধিকাংশ মানুষ যে চার্চের কথা মনে করেন এবং ঘুরতে যেতে পছন্দও করেন তা হলো সেন্ট পলস ক্যাথিড্রাল। 19 শতকের শুরুতে কলকাতায় ইউরোপীয়দের সংখ্যা বৃদ্ধি পেলে ব্রিটিশ কর্তা ব্যক্তিরা একটি নতুন চার্চের কথা ভাবনা চিন্তা করেন। 1819 সালে ক্যাথিড্রাল নির্মাণের পরিকল্পনা গৃহীত হয়, কিন্তু অত্যধিক খরচের আশঙ্কায় সেই পরিকল্পনা পরিত্যক্ত হয়। 1832 সালে বিশপ ড্যানিয়েল উইলসনের উদ্যোগে ক্যাথিড্রাল নির্মাণের প্রকল্পটি পুনরায় গৃহীত হয়। সামরিক ইঞ্জিনিয়ার উইলিয়াম নেইন ফোর্বস এবং স্থপতি সি কে রবিনসনের পরিকল্পনার মাধ্যমে 1839 সালের 8ই অক্টোবর ক্যাথিড্রালের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং 1847 সালের 8ই অক্টোবর ক্যাথিড্রালটি উদ্বোধন করা হয়। গথিক স্থাপত্য রীতিতে তৈরি এই গির্জার পুরনো চূড়াটি নরউইচ ক্যাথিড্রালের আদলে তৈরি হয়েছিল। এর নির্মাণ কার্যে মোট খরচ হয় প্রায় 4.5 লক্ষ টাকা। তবে 1934 সালের ভূমিকম্পে গির্জার চূড়াটি ভেঙে পড়লে ক্যান্টারবেরি ক্যাথিড্রালের অনুসরণে এটি পুনরায় নির্মিত হয়। তবে শহর কলকাতার সব থেকে পুরনো চার্চ কিন্তু এই সেন্ট পলস ক্যাথিড্রাল নয়, বরং বলা ভালো কোনো ব্রিটিশ চার্চেরই সেই অভিধা নেই। সেই অভিধা রয়েছে বর্তমানে ব্রেবোর্ন রোডে অবস্থিত আর্মেনিয়ান চার্চের। প্রসঙ্গত, আর্মেনীয়রা কিন্তু নিজেদের প্রথম চার্চ স্থাপন করেছিল চুঁচুড়ায় 1665 সালে। 17 শতকের প্রথম ভাগে তারা বাণিজ্যের সূত্রে কলকাতায় পদার্পণ করে। ব্রেবোর্ন রোড এবং চীনা বাজার অঞ্চলে ছিল তাদের বসতি। এই অঞ্চলে আর্মেনীয়দের বসবাসের দলিল এবং তাদের কলকাতাবাসের প্রাচীনত্বের প্রমাণ হিসেবে পাওয়া যায় একটি সমাধি লিপি, যা কলকাতার প্রাচীনতম সমাধি লিপি বলে ঐতিহাসিকরা মনে করেন। 1630 খ্রিস্টাব্দের 11ই জুলাই রেজা বিবি নামক এক আর্মেনীয় মহিলার মৃত্যুদিন ওই লিপিতে উল্লেখ করা রয়েছে। এই অঞ্চলেই 1707 সালে আর্মেনীয়দের গোরস্থানের পাশে তারা এই চার্চ নির্মাণ করে। ঐতিহাসিকদের মতে এক্ষেত্রে তারা ইংরেজদের থেকে প্রত্যক্ষ সহায়তা পেয়েছিল। এই গির্জাটি প্রথমে ছিল কাঠের তৈরি। 1724 সালে আর্মেনীয় ব্যবসায়ী আগা নাজার গির্জাটি নতুনভাবে তৈরির সিদ্ধান্ত নেন। পারস্য দেশের স্থপতি গাভনের নকশা অনুযায়ী এই নতুন পাকা ভবন তৈরি হয় এবং এর নাম হয় আর্মেনিয়ান হোলি চার্চ অফ নাজারেথ। 1734 সালে ম্যানুয়েল হাজারমাল নামে আরেক ব্যবসায়ী গির্জার চূড়াটি তৈরি করেন। পরবর্তীতে ট্যাংরা ও পার্ক সার্কাস অঞ্চলে দুটি পৃথক চার্চ তৈরি করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, আর্মেনীয়রা 25শে ডিসেম্বরের পরিবর্তে জানুয়ারির 6 তারিখে খ্রিস্ট জন্মোৎসব পালন করে। শহর কলকাতার দ্বিতীয় প্রাচীনতম গির্জা হল সেন্ট অ্যানস চার্চ। এই গির্জাটি ইংরেজদের তৈরি প্রাচীনতম গির্জা। 1707 সালে এই গির্জাটি বর্তমান বিবাদীবাগের পশ্চিমে, অর্থাৎ জিপিও এই মুহূর্তে যেখানে অবস্থিত, সেখানেই ছিল ইংরেজদের পুরনো কেল্লা। সেখানে কেল্লার ভেতরে তৈরি করা হয়েছিল। চার্চের মিনার তৈরি হয় 1716 খ্রিস্টাব্দ নাগাদ। 1737-এর ঘূর্ণিঝড়ে এই চার্চ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে 1756 সালে নবাব সিরাজদৌলার কলকাতা আক্রমণের সময় নবাব বাহিনীর গোলার আঘাতে চার্চটি ধ্বংস হয়ে যায়। পলাশীর যুদ্ধের পর ইংরেজরা গোবিন্দপুর অঞ্চলে নতুন করে চার্চ তৈরি করেন।
ব্রিটিশ ও আর্মেনীয় চার্চের পর আসা যাক স্কটিশ চার্চের কথায়। কলকাতার অন্যতম পুরনো স্কটিশ গির্জা হল ডালহৌসি স্কোয়ার অঞ্চলে অবস্থিত সেন্ট অ্যান্ড্রুজ গির্জা। এই গির্জার অন্যতম বিশিষ্টতা হল এর গ্রিক গঠনশৈলী। গির্জার পূর্বে এই অঞ্চলে ছিল মেয়র্স কোর্ট, যেখানে মেয়রের তত্ত্বাবধানে ইউরোপীয়দের বিচার হতো। এই ভবনটি ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ, কেননা এই ভবনে বিচার কার্যের দ্বারা তৎকালীন বিচারপতি এলিজা ইম্পে মহারাজা নন্দকুমারের বিচার করেন। এই কোর্টের নামানুসারেই এই রাস্তার নামকরণ হয় ওল্ড কোর্ট হাউস স্ট্রিট। 1815 সাল নাগাদ ওই জায়গাটি গির্জা তৈরির জন্য স্কটিশদের দেওয়া হয়। লর্ড ময়রার উপস্থিতিতে মার্কুইস অফ হেস্টিংস গির্জার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 8ই মার্চ 1818 সালে জেমস ব্রাইসি গির্জার উদ্বোধন করেন। বিশপ সেন্ট অ্যান্ড্রুজের নামে এই গির্জার নামকরণ করা হয়। 1835 সালে গির্জার টাওয়ারে মূল্যবান একটি ঘড়ি বসানো হয়। এবার তবে আসা যাক পর্তুগিজ চার্চের কথায়। বর্তমান ব্রেবোর্ন রোডের মুরগিহাটা অঞ্চলে অবস্থিত এই পর্তুগিজ চার্চ। ইতিহাস বলছে 17 শতকে পর্তুগিজরা কলকাতায় পদার্পণ করে, তবে বাংলায় তারা এসেছিল আরো প্রায় 100 বছর আগে। 1517 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক জোয়াও ডি সিলভেরিয়া চট্টগ্রাম বন্দরে আসেন। বাংলায় তখন হুসেন শাহের রাজত্বকাল। এরপর সপ্তগ্রাম, হুগলি, ব্যান্ডেল ইত্যাদি অঞ্চল ঘুরে তারা কলকাতায় এসে বসতি স্থাপন করে। ঐতিহাসিকদের একাংশের মতে কলকাতায় আসার পর পর্তুগিজরা যোগ চার্নককে তার বসতি স্থাপন করতে সাহায্য করেছিল। সুতানুটি অঞ্চলে তার একটি অস্থায়ী গির্জাও তৈরি করে। হিসেব মতো এটিকেই কলকাতার প্রথম চার্চ বলা উচিত, তবে 1693 সালে যোগ চার্নকের মৃত্যুর পর পর্তুগিজদের সুতানুটি থেকে বিতাড়িত করা হয় এবং সেই অস্থায়ী চার্চটি দখল করা হয়। পর্তুগিজরা এরপর চলে যায় মুরগিহাটা অঞ্চলে। একটি অস্থায়ী কাঠামোর ওপর তারা এখানেও গির্জা তৈরি করে। পরে 1797 সালে জেমস ড্রাইভারের পরিকল্পনায় পর্তুগিজ চার্চ তৈরি শুরু হয়। এর পৃষ্ঠপোষক পর্তুগিজ ব্যবসায়ী ব্যারেটো এই চার্চটি ভার্জিন মেরির নামে উৎসর্গ করেন। 1799 সালের 27 নভেম্বর চার্চ উন্মুক্ত হয়। দুদিকে মিনার, মাঝে ত্রিভুজাকৃতি চূড়া বিশিষ্ট গির্জাটি দৃশ্যতই আকর্ষণীয়। কলকাতার গির্জার কথা বলা হবে আর সেখানে জোড়া গির্জার উল্লেখ থাকবে না, তা কি করে হয়? যার পোশাকি নাম অবশ্য সেন্ট জেমস গির্জা। 1862 সালে তৈরি এন্টালির এই ব্রিটিশ গথিক স্থাপত্য রীতির গির্জাটি বিশিষ্ট হয়ে রয়েছে তার গঠনের জন্য। একই গির্জার দুটি চূড়া থাকার কারণে এই গির্জার নাম হয় জোড়া গির্জা। আদতে গির্জাটি প্রথমবার বানানো হয় 1829 সালে, তবে রক্ষণাবেক্ষণের অভাবে 1859 সালের 23 আগস্ট গির্জার ছাদ ভেঙে পড়ে এবং এটি প্রায় ধ্বংস হয়ে যায়। পুনরায় এটিকে গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয় এবং বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর জন পিটার গ্র্যান্টের উপস্থিতিতে 1862 সালের 7ই জুন এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। তবে পুরনো কাঠামোটির যে চূড়ার অংশটি বেঁচে ছিল সেটিকে নতুন কাঠামোর মধ্যে রেখেই নতুন কাঠামোটি তৈরি হয়। 1864-র 25 জুলাই দুটি চূড়া নিয়েই গির্জাটি খুলে দেওয়া হয়। এই গির্জার পাশেই রয়েছে সেন্ট জেমস স্কুল। এছাড়াও 1770 সালে বিবাদীবাগে তৈরি হয় ওল্ড মিশন গির্জা। সুইডিশ ধর্মপ্রচারক জোহান জাকারিয়া কিয়েরেনান্ডারের তৈরি করা এই চার্চের আসল নামটি হিব্রু ভাষায় দেওয়া, বেথ টেফিলা। এর অর্থ হল উপাসনা গৃহ। লাল পাথরে তৈরি এই গির্জাটি স্থানীয় স্তরে লাল গির্জা নামে পরিচিত। সমকালীন কিছু লেখনী অনুযায়ী বিবাদীবাগের লাল দিঘির নামকরণ এই গির্জা থেকেই হয়েছে। কালীঘাট ট্রাম ডিপোর পাশে অবস্থিত বিশালাকায় গ্রিক অর্থোডক্স চার্চ কলকাতার অন্যতম গ্রিক চার্চ হিসেবে আজও সুবিদিত, যেখানে প্রাচীন গ্রিক স্থাপত্য শৈলী দেখা যায়। এই চার্চের অন্যতম উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে আজও বিভিন্ন অনুষ্ঠানে গ্রিক উপভাষার ব্যবহার করা হয়। এছাড়াও রোমান ক্যাথলিক ধারা অনুসরণ করে চলা পার্ক স্ট্রিটের সেন্ট থমাস চার্চটিও স্থাপত্য ভাস্কর্যের দিক থেকে অতুলনীয়। সাবেকি ঔপনিবেশিক স্থাপত্যের ছোঁয়া আজও এই গির্জার দেওয়ালে লেগে রয়েছে। মাদার টেরিজার মৃত্যুর পর তার মরদেহ 1 সপ্তাহ এখানে রাখা হয়েছিল।
কালের নিয়মে অনেক চার্চই ধীরে ধীরে চলে যাচ্ছে বিস্মৃতির অতলে। সেই সাথে হারিয়ে গেছে কত না জানা ইতিহাস, কত না শোনা গল্প। তবে বাঙালি মনে হয় পৃথিবীর খুব কম জাতির মধ্যে একটি যারা অপরের সংস্কৃতিকেও মূল্য দিতে জানে। তাই শত বাধা বিপত্তি সত্ত্বেও বড়দিনের কেক আর শীতের আমেজের মাঝে বেঁচে রয়েছে কলকাতার প্রাচীনত্বের ছাপ, এই গির্জাগুলি। অতীতের গল্প কিছুটা এভাবে ধরা থাকলে ক্ষতি কি? হোপ ইউ গাইজ লাইক দ্য ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক আর শেয়ার করো, কমেন্ট করে জানিও আর কোন কোন জায়গার ইতিহাস তোমরা জানতে চাও। কাজ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। মেরি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। টাটা।